আমাদের আজকের লেসনে আমরা লাস্ট ক্লাসের কন্টিনিউ করব, অর্থাৎ লাস্ট ক্লাসের বাকি অংশগুলো এখানে আলোচনা করব। এখানে আরও একটি প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমে বলা হচ্ছে অন ড্রাই কংক্রিট এ কার ক্যান ডিসিলারেট অ্যাট এ রেট অফ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ শুষ্ক কংক্রিটের উপরে কারের ডিসিলারেট রেট অর্থাৎ ব্রেক করার রেট হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 7 মিটার করে ভ্যালোসিটি কমতে থাকবে। আচ্ছা, ওয়ারেস অন ওয়েট কংক্রিট, ভেজা কংক্রিটের উপরে ইট ক্যান ডিসিলারেটস অনলি অ্যাট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভেজা কংক্রিট হলে তার ভ্যালোসিটি কমার রেটটা কম, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হওয়াটাই স্বাভাবিক, কেননা ভেজা কংক্রিটে গ্রিপিং কম হয় এবং অ্যাক্সিলারেশন কম হওয়াই উচিত, অর্থাৎ তখন ব্রেকিং ইফেক্টটা কম হয়। ড্রাই কংক্রিটের ক্ষেত্রে ডিসিলারেট রেটটা বেশি, এর মানে হচ্ছে ব্রেকিংটা ফাস্টার হবে, অর্থাৎ ভ্যালোসিটি খুব দ্রুত কমে যাবে, গাড়ি থেমে যাবে। Anyway, find the distance necessary to stop a car moving at 30 meter per second on dry concrete, wet concrete. এনিওয়ে আমাদেরকে বলা হচ্ছে কতটুকু ডিস্টেন্সের দরকার হবে xf মাইনাস xi যদি একটা গাড়ি স্টপ হয়। নেসেসারি টু স্টপ এ কার মুভিং অ্যাট 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যদি একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ডে মুভ করতে থাকে, অর্থাৎ ইনিশিয়াল 30 মিটার পার সেকেন্ডে মুভ করতে থাকে, তাহলে তাকে থামাতে কতটুকু ডিস্টেন্সের দরকার হবে। তাহলে তাকে থামাতে এর মানে হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে? ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0। এই প্রবলেমটি সলভ করার পূর্বে আমরা আমাদের ফর্মুলা থেকে অন্য একটি ফর্মুলা নতুন করে নিয়ে আসব। আমাদের যে দুটো ফর্মুলা জানা ছিল তা হচ্ছে ভি ইকুয়াল, অর্থাৎ ভি ফাইনাল ইকুয়াল ভি ইনিশিয়াল প্লাস অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, এবং অন্য যে ফর্মুলাটা ছিল তা হচ্ছে এক্স এফ ইকুয়াল এক্স আই প্লাস ভি ইনিশিয়াল টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এই ফর্মুলাটাকে আমরা যদি একটু মডিফাই করি, এক্স এফ মাইনাস এক্স আই, এ পাশে টি এর ভ্যালু যদি আমরা বসাতে চাই, তাহলে এখান থেকে টি এর ভ্যালু বসানো যেতে পারে। এখানে আমরা লিখতে পারি টি ইকুয়াল ভিএফ মাইনাস ভিআই ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখানে লিখলাম ভিআই এবং টি এর পরিবর্তে লিখলাম ভিএফ মাইনাস ভিআই প্লাস হাফ এ, এবং টি এর পরিবর্তে ভিএফ মাইনাস ভিআই ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পাশে 2a দিয়ে গুণ করি, 2a xf মাইনাস xi, এবং আমরা একে ডিসপ্লেসমেন্ট লিখতে পারি ডেল্টা এক্স। 2a দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 2 থাকবে, a বাদ পড়ে যাবে, তাহলে এখানে থাকবে একবারে সরাসরি মাল্টিপ্লাই করে দিচ্ছি 2vi vf মাইনাস 2vi স্কোয়ার। এরপর এখানে যদি 2a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2a, 2 এর সাথে 2 চলে যাবে এবং a আর a মিলে a স্কোয়ার হয়ে যাবে, এবং এখানে নিচে একটি a স্কোয়ার থাকাতে এই a স্কোয়ার বাদ চলে যাবে, শুধুমাত্র থাকবে vf মাইনাস vi হোল স্কোয়ার। তাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এমন হবে vf স্কোয়ার মাইনাস 2vi vf প্লাস vi স্কোয়ার। তাহলে এই অংশটি বাদ পড়ে যাবে, এবং এ পাশে থাকবে vf স্কোয়ার মাইনাস 2vi থেকে একটা vi চলে গেলে শুধু vi স্কোয়ার। তাহলে এভাবে থাকবে vf স্কোয়ার মাইনাস vi স্কোয়ার ইকুয়াল 2a ডেল্টা এক্স, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন আমরা প্রবলেমটি যদি সলভ করতে চাই, প্রবলেমটি ড্রাই কংক্রিটের জন্যও সলভ করতে হবে এবং প্রবলেমটি ওয়েট কংক্রিটের জন্যও সলভ করতে হবে। তাহলে আমরা ড্রাই কংক্রিটের জন্য চিন্তা করতে পারি, তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যেহেতু ডিসিলারেশন তার মানে আমরা এখানে নেগেটিভ দিতে পারি, বা আমরা আগের মতো যদি অরিজিন ড্র করি, অরিজিন থেকে কারটি এই জায়গা থেকে পজিশনে আসবে, আমাদের এই ডিস্টেন্সটুকু জানা দরকার, যেটাকে আমরা বলতেছি এক্স এফ মাইনাস এক্স আই ডেল্টা এক্স, এবং কারটি মুভ করছে 30 মিটার পার সেকেন্ডে। যেহেতু ডিসিলারেট করছে, এটা হচ্ছে কারের ভ্যালোসিটি, এবং ডিসিলারেট করার কারণে কারের অ্যাক্সিলারেশন বিপরীত দিকে কাজ করবে এবং যেটার ভ্যালু হবে 7, এবং এজন্য আমরা সরাসরি অ্যাক্সিলারেশন লিখেছি -7, অর্থাৎ এটা অরিজিনের থেকে আমরা যদি এই দিকটাতে পজিটিভ ধরি তাহলে তার উল্টো দিকে। তাহলে এখন সরাসরি আমরা ফর্মুলা লিখতে পারি, আমরা জানি vf স্কোয়ার ইকুয়াল vi স্কোয়ার প্লাস 2a ডেল্টা এক্স। তাহলে আমরা বুঝতেই পারছি গাড়িটি স্টপ হয়ে যাবে, তাহলে vf 0 হয়ে যাবে, এবং vi ইনিশিয়াল বলা হচ্ছে 30, তাহলে 30 স্কোয়ার, এবং তার সাথে 2a, 2 অ্যাক্সিলারেশন হচ্ছে -7, কেননা অ্যাক্সিলারেশন গাড়ি যেদিকে মুভ করছে তার বিপরীত দিকে, এবং ডিসপ্লেসমেন্ট হবে আমরা যেটা জানতে চাই, তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু হবে 886 মিটার, এবং এটি পজিটিভ বোঝাই যাচ্ছে, এর মানে হচ্ছে গাড়ির ডিরেকশন যেদিকে গাড়ি সেদিকেই ডিসপ্লেস হচ্ছে। এভাবে আমরা ওয়েট কংক্রিটের জন্য করতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্সিলারেশন ভ্যালু চেঞ্জ হবে।
এনিওয়ে এখানে আরও একটি ব্যাপার বলা হচ্ছে, তা হচ্ছে রিপিট বথ ক্যালকুলেশন, এবং আমাদেরকে আবার ক্যালকুলেশন রিপিট করতে হবে দুই কন্ডিশনের ক্ষেত্রে, এবং ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য পয়েন্ট ওয়ার দ্য ড্রাইভার সিস এ ট্রাফিক লাইট টার্ন রেড। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করতে হবে আগের মতোই, ফ্রম দ্য পয়েন্ট ওয়ার দ্য ড্রাইভার সিস এ ট্রাফিক লাইট টার্ন রেড, যখন ড্রাইভার ট্রাফিক লাইট লাল দেখলো ঠিক তখন থেকে বের করতে হবে, টেকিং ইনটু অ্যাকাউন্ট হিজ রিয়াকশন টাইম অফ 0.5 সেকেন্ড টু গেট হিজ ফুট অন দ্য ব্রেক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ড্রাইভার ট্রাফিক লাইট দেখলো, দেখার পর সে ব্রেক প্যাডেলে চাপতেই তার আধা সেকেন্ড সময় লাগলো, অর্থাৎ হাফ সেকেন্ড পরে সে ব্রেক প্যাডেলে চাপ দিল। তার মানে এই হাফ সেকেন্ড এবং ব্রেক প্যাডেল চাপার পরে গাড়িটি যে স্টপ হলো, এই তখন ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়ে গেল, এই অংশটুকু আমাদের জানতে হবে। তো আমরা যদি এই অংশটুকু একটু ক্লিয়ার জানতে চাই, যে ধরে নিলাম এরকম একটা পজিশন থেকে, যেটাকে আমরা অরিজিন চিন্তা করছি, এরকম একটা পজিশন থেকে ড্রাইভার রেড লাইট দেখলো, রেড লাইট দেখার পর হাফ সেকেন্ড সময় নিল, এরপরে ব্রেক প্যাডেলে চাপ দিল। তার মানে এই হাফ সেকেন্ড সময় পর্যন্ত গাড়ি কিন্তু মুভ করতে থাকবে, এবং কত স্পিডে মুভ করতে থাকবে, 30 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতে থাকবে। এরপরে অ্যাকচুয়ালি গাড়ি ডিসিলারেট হবে, এবং ডিসিলারেট করে গাড়ি স্টপ হবে। তাহলে আমাদের দুটো ডিস্টেন্স বের করতে হবে, 0.5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে গাড়ি কতটুকু মুভ করলো যতক্ষণ পর্যন্ত ব্রেক প্যাডেল চাপা হয়নি, এরপরে ব্রেক প্যাডেল চেপে গাড়ি কতটুকু মুভ করলো। তাহলে ব্রেক প্যাডেল চেপে গাড়ি কতটুকু ট্রাভেল করলো, এই ক্যালকুলেশন অলরেডি আমরা এর আগে শেষ করে ফেলেছি। এরপরেও আমরা সেই ক্যালকুলেশন যদি করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ফাইনাল ভ্যালোসিটি vf স্কোয়ার ইকুয়াল ইনিশিয়াল ভ্যালোসিটি স্কোয়ার প্লাস 2 অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট। তাহলে ফাইনালি গাড়িটি স্টপ হয়ে যাবে 0, ইনিশিয়াল ভ্যালোসিটি হবে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে ভি স্কোয়ার মানে 30 স্কোয়ার প্লাস 2 অ্যাক্সিলারেশন হবে, যদি আমরা ড্রাই কংক্রিটের জন্য চিন্তা করি তাহলে অ্যাক্সিলারেশন হবে -7 যেহেতু ডিসিলারেট করছে, এবং তার সাথে আমাদের জানতে হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো 886 মিটারের মতো। এখন কথা হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি প্যাডেল চাপার পর গাড়ি এতটুকু ডিস্টেন্স যাবে, কিন্তু প্যাডেল চাপার আগে 0.5 সেকেন্ড পর্যন্ত গাড়ি 30 মিটার পার সেকেন্ডে মুভ করেছে। তাহলে এই 0.5 সেকেন্ড পর্যন্ত গাড়ির কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন হয়নি, গাড়ি ইউনিফর্ম স্পিডে চলেছে। ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে আমরা যেটা জানি তা হচ্ছে ফাইনাল পজিশন ইকুয়াল ইনিশিয়াল পজিশন প্লাস ইউনিফর্ম ভ্যালোসিটি ইন্টু টাইম। তাহলে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন যদি ডেল্টা এক্স বের করতে চাই, যা ইউনিফর্ম স্পিডে হবে, এটাকে ডেল্টা এক্স 1 দিলাম, আর এটা হলো ডেল্টা এক্স 2, তাহলে এর ভ্যালু হবে ভি ইন্টু টি, অর্থাৎ 30 ইন্টু 0.5, তার মানে এই ভ্যালু হয়ে যাবে 15। তাহলে গাড়িটি টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, টোটাল 15 মিটার এবং 886 মিটার, অর্থাৎ গাড়িটি টোটাল ডিস্টেন্স ট্রাভেল করবে থামা পর্যন্ত 886 মিটার এবং তার সাথে 15 মিটার, অর্থাৎ 901 মিটারের মতো। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের প্রবলেমের ক্ষেত্রে দুটো রানিং বডি একসাথে মিট করার, অর্থাৎ এদের একসাথে কোইনসাইড হওয়ার কিছু ধরনের প্রবলেম থাকে। তো এরকম একটি প্রবলেম, ধরে নিলাম দুজন রানার, একজন এক প্রান্ত থেকে দৌড়ানো শুরু করেছে এবং অন্যজন অপর প্রান্ত থেকে দৌড়ানো শুরু করেছে। তাহলে এই রানারের মুভমেন্ট যদি যে কোনো একটা স্পিডে হয়, ধরে নিলাম সে একটা ফিক্সড ভ্যালোসিটিতে মুভ করতেছে, v1 ভ্যালোসিটিতে মুভ করতেছে, আর এই রানার ভি ইনিশিয়াল ভ্যালোসিটিতে মুভ করছে, বাট তার অ্যাক্সিলারেশনে আছে, তার অ্যাক্সিলারেশন হচ্ছে এই পরিমাণ। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় বলা থাকে যে এই দুই রানার বা এরা কোথায় এসে মিলিত হবে, তাদের মিটিং পয়েন্ট কোথায়, বা তারা কতক্ষণ পর মিলিত হবে। তো ধরনের প্রবলেমের ক্ষেত্রে যদি এই রানার যদি ইউনিফর্ম ভ্যালোসিটিতে মুভ করে বা ইউনিফর্ম ভ্যালোসিটিতে মুভ না করলেও যদি অ্যাক্সিলারেশনও থাকে তার, তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমরা যদি এই জায়গাতে অরিজিন চিন্তা করি, ধরে নিলাম এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স এর মতো, এই দুই রানারের মধ্যকার টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টে যদি অরিজিন সেট করি, তাহলে এই রানার এদিকে মুভ করছে আর এই রানার এদিকে মুভ করছে। তাহলে দুই রানার অবশ্যই যখন মিলিত হবে তখন একটা ফিক্সড পয়েন্টে দুইজন চলে আসবে। তাহলে আমরা এই রানারের জন্য ডিস্টেন্স বের করতে পারি, এই রানারের জন্য ডিস্টেন্স বের করতে পারি। তাহলে প্রথম রানারের জন্য, রানার নাম্বার 1, তার জন্য যদি আমরা ডিস্টেন্স বের করি, যেহেতু সে ইউনিফর্ম ভ্যালোসিটিতে মুভ করছে, তাহলে তার জন্য ডিস্টেন্স হচ্ছে xf ফাইনাল পজিশন ইকুয়াল xi ইনিশিয়াল পজিশন প্লাস ভ্যালোসিটি ইন্টু টি, একটা টাইম এগিয়ে। এবং এই দ্বিতীয় যে রানার রয়েছে, দ্বিতীয় রানার, যদিও ওই ফিগারটি দেখে মনে হচ্ছে সে সামনের দিকে দৌড়াচ্ছে, আসলে সেই পেছনের দিকে দৌড়াচ্ছে, এদিকে তার মুভমেন্ট। তাহলে তার ডিস্টেন্স, এই দ্বিতীয় রানারের ডিস্টেন্স আমরা এভাবে চিন্তা করতে পারি
কিন্তু প্রথম রানারের ডিস্টেন্স হয়। দ্বিতীয় রানারের ডিস্টেন্স xf2 ফাইনাল পজিশন ইকুয়াল দ্বিতীয় রানারের ইনিশিয়াল পজিশন, ধরে নিলাম দ্বিতীয় রানারের ইনিশিয়াল পজিশন হচ্ছে xi2 প্লাস যেহেতু তার অ্যাক্সিলারেশন আছে তাহলে ফর্মুলা হবে xf2 ইকুয়াল xi2 প্লাস vit প্লাস হাফ a t স্কোয়ার। এবং এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি প্রথম রানারের ক্ষেত্রে তার ফাইনাল পজিশন কত হবে আমরা জানি না। ইনিশিয়াল পজিশন হচ্ছে প্রথম রানারের ক্ষেত্রে ইনিশিয়াল পজিশন, যেহেতু আমরা প্রথম রানার এখানে অরিজিন চিন্তা করেছি তাহলে ইনিশিয়াল পজিশন হয়ে যাবে 0 এবং এখানে ভেলোসিটি v অর্থাৎ v1 হয়ে যাবে প্রথম রানারের ক্ষেত্রে এবং তারপরে টাইম। এবং দ্বিতীয় রানারের পজিশনের ক্ষেত্রে তার পজিশন হবে তার ইনিশিয়াল পজিশন। তার ইনিশিয়াল পজিশন আমরা যেহেতু এই জায়গায় অরিজিন চিন্তা করেছি তাহলে তার ইনিশিয়াল পজিশনের পরিমাণ হবে x, অর্থাৎ xi2 হবে x এবং vi তার ভেলোসিটি vi রয়েছে তাই থাকলো এবং টাইম থাকবে তার সাথে প্লাস হাফ ইনটু তার অ্যাক্সিলারেশন টাইম স্কোয়ার। এবং দুই রানার যেহেতু একই পয়েন্টে মিলবে তাহলে আমরা এরকম লিখতে পারবো xf1 ইকুয়াল xf2 এবং এই দুই ইকুয়েশন ইকুয়েট করে দিলে সেখান থেকে আমরা টি বের করতে পারবো এবং টি বের করলে আমরা পেয়ে যাব যে কখন তারা একসাথে মিলিত হবে এবং সেই টি এর ভ্যালু যে কোনো একটি ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা তাদের পজিশন পেয়ে যাব যে কোথায় তারা একসাথে মিলিত হবে। এখানে একটি প্রবলেম দেখানো হয়েছে। এই প্রবলেমে বলা হচ্ছে ইউ আর মেকিং আ ভিডিও ফর ইউর লিড স্পোর্টস শর্টস চ্যানেল অন ইউটিউব। কোনো একটি চ্যানেলের জন্য ইউটিউবে ভিডিও বানানো হবে। ইউ প্ল্যান টু ড্রপ এ টেনিস বল ফ্রম এ 20 স্টোরড বিল্ডিং, অর্থাৎ তুমি প্ল্যান করলা যে 20 তলা বিল্ডিং থেকে একটি টেনিস বল ফেলে দিবা অ্যান্ড সাইমালটেনিয়াসলি শুট আ টেনিস বল আপওয়ার্ড ফ্রম দ্য গ্রাউন্ড উইথ এ টেনিস বল মেশিন অ্যাট 200 km/h এবং সাথে সাথেই নিচ থেকে বিল্ডিংয়ের নিচ থেকে একটি টেনিস বলকে শ্যুট করা হবে ওপরের দিকে টেনিস বল মেশিন দিয়ে এবং যার ভেলোসিটি হবে 200 km/h। দ্য আপার বল ইজ ড্রপ ফ্রম 65 মিটার অ্যাবভ দ্য মেশিন ওপেনিং, অর্থাৎ মেশিন ওপেনিং থেকে 65 মিটার ওপরে থেকে ওই বলটি ছাড়া হবে, ড্রপ করা হবে। অ্যাট হোয়াট টাইম ইন সেকেন্ড আফটার দ্য ড্রপ অর শট উইল দ্য বল কলাইড, অর্থাৎ কত সেকেন্ড পরে এই ড্রপ করা এবং শ্যুট করা এই দুটি বল একসাথে ধাক্কা খাবে। হাউ হাই অ্যাবভ দ্য বল মেশিন ইন মিটার ডু দে কলাইড, অর্থাৎ তাদের কলিশনটা বা স্ট্রাইক করাটা মেশিন থেকে কত উপরে হবে। এনিওয়ে আমরা যদি এটা একটা ফিগার ড্র করি যে 20 স্টোর বিল্ডিং, অর্থাৎ একটি বল এখান থেকে ফেলা হলো, ধরে নিলাম এটা হচ্ছে সারফেস এবং এখানকার ডিস্টেন্স হচ্ছে 65 মিটার, রাইট? 65 মিটার উপর থেকে বলটি ফেলে দেওয়া হলো এবং তার সাথে এখান থেকে একটি বল শ্যুট করা হলো উপরের দিকে। তাহলে আমাদের জানতে হবে যে কখন এবং কোথায় এই বল দুটো একসাথে কোলাইড করবে। তো এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমাদের প্রথম অরিজিন সেট করে নেওয়া ভালো। তাহলে আমরা অরিজিন সেট করে নিলাম এই নিচের পয়েন্ট এবং ওপরের দিকে পজিটিভ ভ্যালু। প্রথম যে বলটি ড্রপ হবে পড়ে যাবে এটার কথা চিন্তা করতে পারি, এটা 1 নম্বর বল এবং এই বলটি হচ্ছে 2 নম্বর বল। তাহলে প্রথম 1 নম্বর বলের জন্য আমরা লিখতে পারি যে 1 নম্বর বল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে। আমরা এতটুকু জানি যে যখন দুটি বল একসাথে ধাক্কা খাবে তখন দুটি বলের ডিস্টেন্স একই হবে, সেম হবে। তাহলে 1 নম্বর বলের ক্ষেত্রে ফাইনাল ডিস্টেন্স xf1 ইকুয়াল, যেহেতু এই বলটি ড্রপ হচ্ছে তার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণেই এই বলটি নিচের দিকে পড়তে থাকবে। তার মানে এই বলের অ্যাক্সিলারেশন আছে এবং যে বলটিকে শ্যুট করা হলো সে বলেরও অ্যাক্সিলারেশন আছে, কেননা গ্র্যাভিটির বিপরীতে এটাকে শ্যুট করা হয়েছে। এনিওয়ে আমরা যদি প্রথম বলের ক্ষেত্রে চিন্তা করি, এর ফাইনাল পজিশন হবে প্রথম বলের ইনিশিয়াল পজিশন প্লাস প্রথম বলের ইনিশিয়াল ভেলোসিটি তার সাথে টি টাইম প্লাস হাফ অ্যাক্সিলারেশন টাইম স্কোয়ার। তাহলে আমরা খেয়াল করব প্রথম বলের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত ছিল। প্রথম বল যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে নিচে পড়ে যাচ্ছে তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে জি এবং তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এবং প্রথম বলের ভেলোসিটি, তাহলে আমরা প্রথম বলের পজিশন চিন্তা করতে পারি। প্রথম বলের ইনিশিয়াল পজিশন কোথায় ছিল? প্রথম বলের ইনিশিয়াল পজিশন ছিল সবার উপরে, অর্থাৎ 65 মিটার উপরে। তাহলে আমরা এখানে 65 লিখতে পারি এবং পজিশন যেহেতু উপরের দিকে পজিটিভ তাহলে প্রথম বলের পজিশন উপরে ছিল এবং পজিটিভ 65 লিখলাম। এরপরে প্রথম বল যেহেতু ফ্রি ফল, অর্থাৎ নর্মালি ছেড়ে দেওয়া হয়েছে, কোনো ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল না, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। এবং এর সাথে হাফ এবং অ্যাক্সিলারেশন হবে, যেহেতু ফ্রি ফল তাহলে অ্যাক্সিলারেশন হবে জি অর্থাৎ 9.8, কিন্তু এই 9.8 এর ভ্যালু ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ উপরের ডিরেকশন হলে পজিটিভ, নিচের দিকে ডিরেকশন মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের লিখতে হবে -9.8 টি স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা পাবো 65 মাইনাস 4.9 টি স্কোয়ার। এরপরে আমরা দ্বিতীয় বলের ক্ষেত্রে পজিশন চিন্তা করতে পারি। দ্বিতীয় বলের ক্ষেত্রে পজিশন হচ্ছে xf2 ইকুয়াল হচ্ছে ইনিশিয়াল পজিশন প্লাস ইনিশিয়াল ভ্যালোসিটি প্লাস হাফ এটি স্কোয়ার। তা আমরা খেয়াল করব প্রথম বলের ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, নিশ্চয়ই একদম সারফেসে, এবং সেটা 0। প্রথম বলের ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? প্রথম বলের ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে এবং সেটা ছিল 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে 200 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি সেটা হয়ে যাবে 55.56 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু উপরের দিকে শুট করা হয়েছে এর ডিরেকশন হবে উপরে, তাহলে আমরা এখানে লিখতে পারি 55.56 ইন্টু টি প্লাস হাফ এ। এখানে অ্যাক্সেলারেশন হবে ঠিক একই, যেহেতু গ্র্যাভিটির বিপরীত দিকে শুট করা হয়েছে তাহলে গ্র্যাভিটি তাকে বিপরীত দিক থেকে টানতে থাকবে এবং গ্র্যাভিটির ডিরেকশন হবে নিচের দিকে। তাহলে আমাদের এখানেও অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 এবং তা হচ্ছে মাইনাস, যেহেতু বিপরীত দিকে টি স্কোয়ার। সাথে আমরা xf1 xf2 সমান লিখতে পারি, xf1 এবং xf2 দুটো সমান লিখতে পারি, কেননা বল দুটো যখন কোলাইড হবে তখন দুটো পজিশন একই হবে, ফাইনাল পজিশন দুটোর জন্যই সেম পজিশন। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনের জন্য 65 মাইনাস 4.9 টি স্কোয়ার এবং এই ইকুয়েশনের জন্য থাকবে 55.56 ইন্টু টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এদিকেও 4.9 টি স্কোয়ার, এদিকেও 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা সেটা না লিখলাম, একবারে সরাসরি ইকুয়েশনটা লিখছি 55.56 টি ইকুয়াল 65। তাহলে এখান থেকে আমরা টি পেয়ে যাব, টি হবে 1.17। তার মানে 1.17 সেকেন্ড পরেই বল দুটি কোলাইড করবে, অর্থাৎ ধাক্কা খাবে একসাথে। এবং কত ওপরে বলটি কোলাইড করবে তা যদি আমরা জানতে চাই তাহলে xf1 অথবা xf2 যে ইকুয়েশনে সুবিধা হয় আমরা ভ্যালু বসিয়ে দিলেই হবে। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাতে যদি ভ্যালু বসাই এটি এর ভ্যালু, তাহলে xf1 বা xf2 যাই বলি একই ভ্যালু আসবে যে কোনো ইকুয়েশনে বসালেই। এখান থেকে আসে 65 মাইনাস 4.9 ইন্টু 1.17 স্কোয়ার এবং এখান থেকে আমরা ভ্যালু পাই 58.3। তার মানে বোঝা যাচ্ছে ভূমি সারফেস থেকে বা বল মেশিনের একদম ওপরের পয়েন্ট থেকে 58.3 মিটার হাইয়ে বল দুটো কোলাইড করবে। এবার আমরা অন্য একটি প্রবলেম দেখব। এই প্রবলেমে বলা হচ্ছে এ 5 মিটার টল এলিভেটর ট্রাভেলস ইউনিফর্মলি আপ অ্যান এলিভেটর শ্যাফট অ্যাট 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটি এলিভেটর অর্থাৎ লিফট যার লেংথ হচ্ছে 5 মিটার। তাহলে আমরা একটু ড্র করে নিই। এই এলিভেটরটার লেংথ হচ্ছে 5 মিটার, লেংথ বলতে টল, এলিভেটরটা টল হচ্ছে 5 মিটার এবং এই 5 মিটার টল এলিভেটরটি ইউনিফর্মলি অর্থাৎ ইউনিফর্ম ভ্যালোসিটিতে উপরে উঠছে এবং ইউনিফর্ম ভ্যালোসিটির ভ্যালু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। Anyway, at some point in this time, a bolt falls from the top of the elevator and falls freely down the shaft. অর্থাৎ কোনো একটা সময়ে এই টপ থেকে এলিভেটরের টপ থেকে একটি বোল্ট পড়ে গেল। ধরে নিলাম এটি একটি বোল্ট এবং এই বোল্টটি পড়ে গেল এবং ফ্রিলি পড়ে গেল। ইউ ক্যান ইগনোর দ্য ইফেক্ট অফ এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্সের ইফেক্ট ইগনোর করতে হবে। হাউ মেনি সেকেন্ডস আফটার দ্য ফল উইল দ্য বোল্ট পাস দ্য বটম অফ দ্য এলিভেটর। অর্থাৎ এই বোল্টটি ওপর থেকে পড়ে যাওয়ার ঠিক কত সেকেন্ড পরে সে এই নিচের অর্থাৎ লিফটের বটম পয়েন্টটাকে পাস করে যাবে। তাহলে আমরা এক্ষেত্রেও ওই টু রানার মিটের যে প্রবলেম, দুটো রানার একসাথে মিট করার যে প্রবলেম, সে ধরনের প্রবলেম হিসেবে চিন্তা করতে পারি। একটি হচ্ছে লিফট যা উপরের দিকে উঠছে এবং অন্যটি হচ্ছে বোল্ট যা নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এই বোল্ট পড়তে থাকবে এবং লিফট উপরের দিকে উঠতে থাকবে এবং বোল্ট এবং লিফট ঠিক একটা পয়েন্টে এসে মিলিত হবে, অর্থাৎ লিফটের নিচের প্রান্ত এবং বোল্টের সাথে ঠিক একটা ডিস্টেন্সে এসে তারা কোইনসাইড করবে। তাহলে আমরা ঠিক আগের মতোই চিন্তা করতে পারি। লিফটের ক্ষেত্রে লিফটটি যেহেতু ইউনিফর্মলি আপ হচ্ছে, আমরা এবার ডিরেকশন অরিজিন কোথায় চিন্তা করতে পারি। অরিজিন আমরা নিচেই চিন্তা করলাম, এখানে যদি আমরা অরিজিন চিন্তা করি এবং আপওয়ার্ড ডিরেকশন হবে পজিটিভ, তাহলে প্রথমে আমরা লিফটের ক্ষেত্রে চিন্তা করতে পারি। লিফট বা এলিভেটর যেটা বলতেছি তার ক্ষেত্রে চিন্তা করতে পারি। লিফটের ক্ষেত্রে লিফটটি তার ভ্যালোসিটি হচ্ছে ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড এবং এই ভ্যালু পজিটিভ লিখলাম এ কারণে কেননা আমি আপওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরেছি। তাহলে লিফটের ফাইনাল পজিশন কোথায় হবে? লিফটের ফাইনাল পজিশন এক্স এফ ইকুয়াল হবে এক্স আই ইনিশিয়াল পজিশন প্লাস ভ্যালোসিটি ইন্টু টি। তাহলে লিফটের ফাইনাল পজিশন এক্স এফ হবে, লিফটের বটমের ইনিশিয়াল পজিশন কোথায়? একদম যেখানে অরিজিন ধরা হয়েছে, অর্থাৎ এখানে 0। লিফটের ইনিশিয়াল পজিশন 0
আমরা তো লিফটের বটমের সাথে চিন্তা করছি, কেননা বোল্ট ওই লিফটের বটম পাস করে যাবে, অর্থাৎ লিফটের বটমের ইনিশিয়াল পজিশন হচ্ছে 0 এবং লিফটের ভ্যালোসিটি হচ্ছে 8 এবং টাইম আমরা জানি না। এবং বোল্টের ক্ষেত্রে যেহেতু বোল্ট ফ্রিলি ফল করতেছে, তাহলে তাতে অ্যাক্সিলারেশন থাকবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে ফাইনাল পজিশন হবে ইনিশিয়াল পজিশন প্লাস ইনিশিয়াল ভ্যালোসিটি ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ফাইনাল পজিশন আমাদের জানা নেই। ইনিশিয়াল পজিশন হচ্ছে বোল্টটি ইনিশিয়ালি ছিল 5 মিটার উপরে, তাহলে আমরা এখানে 5 লিখতে পারি সরাসরি। এবং বোল্টের ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? যেহেতু বোল্টটি লিফটের সাথেই লাগানো ছিল, তার মানে বোল্ট ইনিশিয়ালি লিফটের স্পিডেই ওপরের দিকে উঠছিল। তাহলে আমরা বোল্টের ইনিশিয়াল ভ্যালোসিটি 8 লিখতে পারি, তার সাথে টাইম থাকতে পারে টি প্লাস হাফ। এবং বোল্টের অ্যাক্সিলারেশন কত হবে? বোল্ট যেহেতু ফ্রিলি পড়ে যাচ্ছে, তাহলে তার অ্যাক্সিলারেশন নিচের দিকে, এবং সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এবং তার ভ্যালু হচ্ছে 9.8। যেহেতু নিচের দিকে, তাহলে আমরা 9.8 ব্যবহার করলাম এবং তার সাথে টি স্কোয়ার। তাহলে আমরা এই দুই এক্সএফকে যদি ইকুয়াল করে দিই, তাহলে আমাদের এক পাশে 80 থাকলো এবং অন্য পাশে থাকলো 5 + 80 আর সামথিং। তাহলে এখান থেকে 80 দুপাশ থেকেই চলে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে 4.9 টি স্কোয়ার। যদি দুটাকে ইকুয়েট করি, আমি একটু শর্ট করছি 5, এবং এখান থেকে আমরা টি পেতে পারি, টি এর ভ্যালু হচ্ছে 1.01। তাহলে বোল্টের 1.01 সেকেন্ড টাইম লাগবে লিফটের লাস্ট পয়েন্ট টাচ করতে। এই প্রবলেমের এক্সটেনশনে বলা হচ্ছে নাও অ্যাজিউম দ্যাট দ্য বোল্ট ফলস ফ্রম দ্য ওয়াল অফ দ্য এলিভেটর শ্যাফট। অর্থাৎ বোল্টটি এখন আর এলিভেটর থেকে পড়েনি, বোল্টটি এলিভেটরকে চালানোর জন্যে চারপাশে যে ওয়াল দেয়া থাকে সেই ওয়ালের মধ্যে থেকে পড়েছে। যদি এই ওয়ালের মধ্যে থেকে পড়ে এবং ফ্রিলি পড়তে থাকে, তাহলে কত সেকেন্ড পরে বোল্টটি এলিভেটরের বটমকে পাস করে যাবে। একই প্রবলেম, শুধুমাত্র একটু পার্থক্য এখানে বলা হয়েছে। এখন লিফট থেকে সরাসরি বোল্টটা পড়েনি, বোল্টটা পড়েছে জাস্ট লিফটের পাশে যে দেয়াল ছিল সে দেয়াল থেকে। এবং এখানে প্রবলেমটি হুবহু একই, শুধুমাত্র একটু পরিবর্তন হবে, তা হচ্ছে যখন লিফটের সাথে বোল্টটি ছিল, তখন বোল্টটি লিফটের স্পিডে উপরের দিকে উঠছিল, অর্থাৎ বোল্টের ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল 8 মিটার পার সেকেন্ড। যখন বোল্টটি পাশের স্থির অর্থাৎ স্ট্যাটিক দেয়াল থেকে পড়ে গেল, তখন কিন্তু তার কোনো ইনিশিয়াল ভ্যালোসিটি নেই, ইনিশিয়াল সে স্টপ অবস্থায় ছিল, সে অবস্থা থেকে ফ্রিলি পড়তে থাকলো। তাহলে আমরা লিফটের ক্ষেত্রে এই অংশটুকু ঠিকই থাকবে। বোল্টের ক্ষেত্রে আমরা যখন এই কোশ্চেনটা লিখব, তখন এই ইনিশিয়াল ভ্যালোসিটির জায়গাতে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালোসিটি 0 বসাতে হবে, কেননা পাশের যে দেয়াল থেকে বোল্টটি পড়ে গেল সেই দেয়াল স্থির ছিল, এজন্য বোল্টের কোনো ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল না। এবং এখানে 0 করে দিলেই আমাদের দুই পাশের ইকুয়েশন সমান করে দিলে অন্য একটি রেজাল্ট চলে আসবে, এবং এভাবে হয়ে যাবে। যেভাবে অ্যাক্সিলারেশনের আইডিয়া দেওয়া হলো, আশা করি তোমরা সেভাবে অ্যাক্সিলারেশনগুলো বুঝতে পেরেছো। এখন আমরা যদি সব বিষয়গুলো রিক্যাপ করি, তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা রিক্যাপে বলতে পারি, যদি ইউনিফর্ম ভ্যালোসিটি হয়, অর্থাৎ আবারও উদাহরণ দিচ্ছি, একটি গাড়ি যখন স্টার্ট করি, তখন স্টার্ট থেকে একটা হাই স্পিড পর্যন্ত পৌঁছাতে তাকে অ্যাক্সিলারেট করতে হয়, এবং হাই স্পিডে চলতে চলতে যখন আবার গাড়িকে ব্রেক করে থামতে হয়, ঠিক এই সময় তখন তাকে ডিসিলারেট করতে হয়। তাহলে যখন হাই স্পিডের একটা ফিক্সড স্পিডে থাকে, তখন আমরা কি ফর্মুলা ব্যবহার করি? তখন আমরা একটি ফর্মুলা পেয়েছি, তা হচ্ছে এরকম: ফাইনাল পজিশন ইকুয়াল ইনিশিয়াল পজিশন প্লাস ভি ইন্টু টি, অর্থাৎ ইউনিফর্ম স্পিড ইন্টু টি। কিন্তু যখন অ্যাক্সিলারেশন হবে এবং ডিসিলারেশন হবে, তখন আমরা তিনটি ফর্মুলা পেয়েছি। সেই ফর্মুলাগুলো কি? যদি আমরা ফাইনাল ভ্যালোসিটি জানতে চাই, যে ফাইনাল ভ্যালোসিটি কত হবে, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি জানতে হবে, এবং যেটা জানাই থাকে সবসময়, তার সাথে অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। অথবা আমরা যদি ফাইনাল পজিশন জানতে চাই, তাহলে ফাইনাল পজিশন হচ্ছে ইনিশিয়াল পজিশন, তার সাথে ইনিশিয়াল ভ্যালোসিটি ইন্টু টাইম প্লাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশন টি স্কোয়ার, অর্থাৎ টাইম স্কোয়ার। অথবা যদি আমাদের ভ্যালোসিটি জানা থাকে, যেখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট জানতে চাই বা পজিশন জানতে চাই, তাহলে সেক্ষেত্রে ফাইনাল ভ্যালোসিটি স্কোয়ার ইকুয়াল ইনিশিয়াল ভ্যালোসিটি স্কোয়ার প্লাস 2 অ্যাক্সিলারেশন ইন্টু ডেল্টা এক্স, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। এবং আমরা জানি এই ডেল্টা এক্স মানেই হচ্ছে এক্সএফ মাইনাস এক্সআই। তাহলে এখানে যে ফর্মুলাগুলো রয়েছে, এই সবগুলো ফর্মুলাই আমাদের পরিচিত। এই ফর্মুলাটিকে আমরা মূলত কোরিলেট করি এটার সাথে, এস ইকুয়াল ভি ইন্টু টি। আমরা আগে ধরনের ফর্মুলা শিখে আসছি। এই ফর্মুলাকে আমরা কোরিলেট করি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এবং এই ফর্মুলাকে আমরা কোরিলেট করি
এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং এই ফর্মুলাটি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছি এই ফর্মুলাগুলো মূলত ভেক্টর বেস ফর্মুলা না, বা কোনো অরিজিনের রেসপেক্ট এগুলো সেট করা ফর্মুলা না, বাট এখন যে ফর্মুলাগুলো এখানে রয়েছে এগুলো সব নির্দিষ্ট অরিজিনের বেসিসে আমরা হিসাব করলে অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যাবে। বাট আমরা মনে রাখার জন্য এগুলো ফর্মুলার সাথে কোরিলেট করে মনে রাখতে পারবো। এই লেকচারের পরে তোমাদের জন্য এই ইএলপিতে একটি কুইজ দেওয়া হবে এবং সেই কুইজে প্রত্যেককে অ্যাটেম্প্ট করতে হবে এবং সেই কুইজের মার্কগুলো কাউন্ট হবে। এই সম্পূর্ণ কোর্সে এন্টায়ার কোর্স জুড়ে যতগুলো কুইজ থাকবে ইএলপিতে সবগুলো কুইজই ফাইনালের মার্কসের সাথে যোগ হবে। এই জন্য এগুলোকে সিরিয়াসলি নিতে হবে। আর মেকানিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে প্রবলেম সলভ করা। যে যত বেশি প্রবলেম সলভ করবে সে মেকানিক্সে তত ভালো পারফর্ম করতে পারবে। এবং ইএলপিতে সাজেস্টেড কিছু প্রবলেম দেয়া থাকবে চ্যাপ্টার থেকে, এবং এই সাজেস্টেড প্রবলেমগুলো তোমরা যত দ্রুত পারো সেগুলো শেষ করে ফেলবে, এবং কোনো কনফিউশন অ্যারাইজ করলে সেগুলো ইএলপি ডিসকাশন ফোরামে পোস্ট দিতে পারো, এবং তার সাথে সাথে আমরা জুমে ডিসকাশনের মাধ্যমে সব প্রবলেম সলভ করতে পারবো। কিন্তু তার আগে তোমাদের নিশ্চিত করতে হবে যে কার কোন প্রবলেমগুলো আছে। তো এগুলো জেনে আমরা একসাথে জুমে একটা ডিসকাশনে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।